নমস্কার বন্ধুরা, আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি। বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। থাইল্যান্ডে এসছি আর এখানকার নাইট লাইফ আপনাদেরকে না দেখালে কেমন লাগবে বলুন। তাই আপনাদেরকে সাথে নিয়ে চলে এসেছি আজ থাইল্যান্ডের নাইট লাইফ দেখানোর জন্যে। আপনারা নাইট লাইফটা দেখুন আর আপনাদেরকে বলি, আজ কিন্তু বাঙালি হিসেবে আপনাদের দারুণ গর্ববোধ হবে আমার ওপর, কারণ আমি আর সাথে ছিল এক টিচার আর এক রিপোর্টার, তিনজন মিলে কিন্তু আজকে ভীষণ বড় পাঙ্গা নিয়ে নিয়েছি। আর তার মুখ্য চরিত্রে কিন্তু আমিই ছিলাম। এই রকমই সব রাস্তার ধারে কিন্তু এরকম ছোট্ট ছোট্ট পাম্প থাকে, আর তার সামনেই ছেলে মেয়ে সবাই দাঁড়িয়ে থাকে কাস্টমারদেরকে আকর্ষণ করার জন্য। এই দেখুন কত মেয়ে আর কত সারি সারি পাব। কলকাতাতে আমরা যেমন কারোর সাথে দেখা হলে বলি নমস্কার, আর এখানে বলা হয় সাদিকা। সাদিকা কথাটার মানে হয়তো ওয়েলকাম বা নমস্কার, দুটোর যে কোনো একটা হবে। তবে জানেন, যতবার ওরা বলে সাদিকা আর আমি ভাবি সত শ্রী আকাল, আমিও না ওদেরকে পাল্টা বলে ফেলি সত শ্রী আকাল, আর তারপর আমি আর আমার বর খুব হাসতে থাকি। ঘন্টা দুই মতো আমরা ওখানটা কাটিয়ে এখন যাচ্ছি বাজারে। আর এই ছবিটা দেখছেন, এনারাই কিন্তু এই দেশের রাজারানী। এই দেশ এখনও রাজারানীই শাসন করে। যাই হোক, আমরা বাজার থেকে খানিকটা শপিং সেরে নিলাম। এইবার যাব একটুখানি খাওয়া দাওয়া করতে। আমার বর কালকে চলে যাবে কলকাতায় আমার ছেলে আর মায়ের সাথে দেখা করতে, আর আমি পাড়ি দেব সোজা ইংল্যান্ড। তাই তাদের জন্যে একটু শপিং সেরে নিলাম। থাইল্যান্ডে এই কলমি শাকের ব্যবহার কিন্তু সব কিছুতেই প্রায় পেয়ে যাবেন। আর এই যে খাবারটা এখন খাচ্ছি, এর নাম হচ্ছে পাপায়া সালাদ। ওই পেঁপের সাথে আরও অনেক কিছু দিয়েই বানানো হয়। আর এইটা হচ্ছে নারকেলের দুধ আর চিংড়ি মাছ দিয়ে একটা কারি। এটা একদম খেতে অতুলনীয়, সত্যি দারুণ টেস্টি। আর তারপর যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রিন কারি। থাই গ্রিন কারি যে আমার কত পছন্দ সেটা আপনারা আমার ব্লগ দেখেই জেনেছেন। কলকাতা থেকে থাইল্যান্ড খুব দূরে না হলেও খাবার দাবার কিন্তু একদমই আলাদা। এখানকার মানুষ অধিকাংশ খাবারই আর্ধেক কাঁচা অবস্থাতে খেতে পছন্দ করে, আর তেল না দেওয়ার মতো করেই দেয়। যাই হোক, আমরা চলে এসেছি এখন 7-Eleven-এ। 7-Eleven হলো একটা কনভিনিয়েন্স স্টোর, আমেরিকান ব্র্যান্ড, আর এটা 24 ঘন্টাই খোলা থাকে। আসলে যে দোকানে আমরা রোজ দিন আইসক্রিম খেতে যাই সেইটা বন্ধ হয়ে গেছে, একটু রাত হয়ে গেছে, তাই এসছি আমরা আজকে 7-Eleven-এ আইসক্রিম খেতে। আইসক্রিম সস্তা বলে বেশি করে খাচ্ছি। সস্তা হলেও কলকাতার মতো কিন্তু সস্তা নয়। হোটেলে ঢুকেই নাক ডাকিয়ে কর্তা মশাই দিলেন ঘুম, আর আমি সকালের জন্যে প্যাকিং করছি। এই যে সাদা জামাটা দেখলেন, এই জামাটার একটা গল্প করি। এই জামা সমেত টোটাল 3টে জামা ইটালির একটা ফ্যাশন শো থেকে কেনা হয়েছিল। আর জানেন, জামাগুলো আমার বরের দারুণ পছন্দের জামা, কিন্তু জানেন ছেলে অলরেডি 2খানা নিয়ে নিয়েছে, আর এই 3rd নাম্বারটাও না নিয়ে নেয়। তাই আমি আগে ভাগে ওর ব্যাগ থেকে সরিয়ে আমার ব্যাগে রেখে নিচ্ছি। আমি তো জানি ও গেলেই ছেলে খুব ঝগড়াঝাটি করে এই জামাটাও নিয়ে নেবে, আর আমার বর কিছুই বলবে না। এইবার আপনাদেরকে আর একটা জিনিস দেখাই। আপনারা যদি চিনতে পারেন কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু আমি জানি না এটা কিসের দানা। দেখতে ওই খানিকটা তালের আটির মতন। দিদির বাড়িতে পাঠিয়ে দিচ্ছি আমার বরের হাতে, আমার দিদির বাড়িতে লাগাবে। আর এইটায় ফল হলে আপনাদেরকে আবার ইউটিউবে ব্লগ বানিয়ে দেখাবো। রাতে ঘুমোতে আমার অনেকটাই দেরি হয়েছিল,
কিন্তু সকালবেলা আবার তাড়াতাড়ি উঠে যেতে হলো। আজকেই তো ফ্লাইট, লাস্ট রাতটাও আমরা কাল কাটিয়ে নিলাম। মনটা একটু খারাপ লাগছে, অনেকগুলো দিন দারুণ সুন্দর মজাতে কাটিয়েছি। আর এখন বানাচ্ছি রেডিমেড কফি। যে কদিন আমরা এখানটায় আছি এরম করেই কিন্তু আমাদের ব্রেকফাস্ট হচ্ছে, আজকেও তাই। আপনাদের কেমন মনে হয় আমি জানি না, তবে আমি অনেক দিন ধরে কোনো একটা জায়গায় ঘুরতে গেলে আমার কিন্তু আর ভালো লাগে না। আসলে আমার বাড়িটাই বেশি পছন্দ। মানে কোথাও গেলাম ঠিক আছে, সেখান থেকে আবার বাড়িতে এসে বাড়িতে থাকতেই বেশি ভালো লাগে। আপনারাও সহমত হলে কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। I'm the head of the family. So Shipra, then Khushi, and the smallest person, a very strong person. And we love each other. Yes. Have it. আমাদের তেমন খুব একটা বড়সড় ব্যাগপত্তর কিন্তু নেই। 13 দিনের সংসারটাকে এইবার সুন্দর করে আলতো হাতে গুছিয়ে বেরিয়ে পড়ব। সকালের ব্রেকফাস্টও হয়ে গেছে, প্যাকিং তো আগেই করা ছিল। চলুন এইবার বাইরে যাওয়া যাক। আমাদের ট্যাক্সি ড্রাইভার কিন্তু এসে দাঁড়িয়ে গেছে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল। হোটেলটাকে আপনাদেরকে সেইভাবে সুন্দর করে ঘুরিয়ে দেখানো হলো না। আর এই দেখুন আমাদের ট্যাক্সি ড্রাইভার, উনি কিন্তু লেডি ট্যাক্সি ড্রাইভার। আর এই পাশটায় রয়েছে একটা সুইমিং পুল, সেটাও আপনাদেরকে ঘুরে দেখানো হলো না। যাই হোক, পরে দেখাবো। খানিকটা রাস্তা জার্নি করে আমরা এখন চলে এসেছি এয়ারপোর্টের ভেতরে। আর জানেন এইখান থেকে আমরা এখন দুটো মানুষ আলাদা হয়ে যাব। আর এই এয়ারপোর্টের না দারুণ একটা ব্যাপার আছে, যেটা আগে কিন্তু কলকাতাতেও ছিল, এখন আর কলকাতাতে হয় না। তবে এইখানটায় এয়ারপোর্টের একদম ভেতর অবধি যাওয়া যায়। মানে ভাবুন, আপনি যদি এখান থেকে কোথাও ট্রাভেল নাও করেন, তাও আপনার প্রিয়জনকে টাটা বাই বাই করার জন্যে আপনি একদম ভেতর অবধি যেতে পারেন। এই ব্যাপারটা নাকি আগে কলকাতাতে ছিল, এখন বন্ধ হয়ে গেছে। আর এখান থেকেই আমরা এখন দুজন আলাদা হয়ে যাব। চলুন এইবার আপনাদেরকে থাইল্যান্ডের এই এয়ারপোর্টটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে স্ট্যাচুটা দেখছেন, এই স্ট্যাচুটা দেখে আমার কিন্তু একটু ভয় ভয়ই লাগছিল। আর আমার মাথায় বারবার একটা ওয়েব সিরিজের কথা আসছিল, কিন্তু কি যে ওয়েব সিরিজে আমি এরকম একটা মুখোশবালা মানুষ বা এরকম একটা স্ট্যাচু, কিরম যেন একটা কি একটা দেখেছি, এবং সেটা ভীষণ ভয়ঙ্কর একটা ব্যাপার। তাই হয়তো আমি কিছুতেই মনে আনতে পারছি না। যাই হোক, আপনাদের যদি মনে পড়ে যে এরম টাইপের জিনিস আপনারা কোন ওয়েব সিরিজে দেখেছেন, আমাকে প্লিজ জানাবেন। কিন্তু সত্যিই আমার মাথায় আসছে না, কিন্তু ভীষণ ভয়ঙ্কর একটা মূর্তি। ভয়েস ওভার দিতে দিতেও অনেকবার মনে করার চেষ্টা করছি, কিন্তু সত্যিই মনে আসছে না। আমি চললাম এখন ইংল্যান্ড, আর আমার মিস্টার চললো এখন কলকাতা। ও যাচ্ছে এখন ছেলের সাথে দেখা করতে, আর আমি যাচ্ছি আমার বাড়ি, আমার নিজের বাড়ি। আমার নিজের বাড়িতে থাকি আমি এখন। আই এম সো হ্যাপি যে আমি আমার নিজের বাড়িতে যাচ্ছি, অন্য কারোর বাড়িতে না। আর আমার বর যাচ্ছে আমার ছেলের কাছে, তাদের আবার প্রচুর প্ল্যান আছে। কিন্তু বেচারার এখনো ভিসা আসেনি, বসে রয়েছে। ও তো ইন্ডিয়া যেতে গেলে ভিসা লাগে, ভিসা শেষ হয়ে গেছে আর এখন ভিসার জন্য বসে রয়েছে। আর যদিও ভিসা না পায় তবে ওর কিন্তু সব কিছু মিস হয়ে যাবে। ওদিকে হোটেল বুক করা রয়েছে, এদিকে আবার ওকে ফ্লাইট টিকিট নিতে হবে। কিন্তু 72 ঘন্টা বলা হয়েছিল ইন্ডিয়ান কি বলে, ইন্ডিয়ান হাই কমিশনার
কিন্তু এখনও ও ভিসা পায়নি, 72 ঘন্টা হয়ে গেছে এখনও ভিসা পায়নি। তো দেখা যাক, যদি ভিসা পায় তবে তো যেতে পারবে, আর যদি ভিসা না পায় তাহলে যে কি মুশকিল হবে তাই ভাবছি, দেখা যাক। অবশেষে পাড়ি দিলাম ইংল্যান্ডের উদ্দেশ্যে, আর আমার বর এখন চলে যাবে কলকাতায়। আমারও খুব ভালোই লাগছে, আমার ছেলেটা অনেক দিন পর বাবাকে পাবে। আজকে যে ফ্লাইটটা উঠলাম হচ্ছে ফার্স্ট ফ্লাইট, মানে আগে নরওয়ের একটা কোনো একটা ফ্লাইট। তো এটা আমার লাইফের সবচেয়ে লং ফ্লাইট, মানে এত লম্বা টাইম ধরে আমি এই ফ্লাইটটাতে প্রথম বসবো। 12 ঘন্টার ফ্লাইট ছিল, ডাইরেক্ট থাইল্যান্ড থেকে, ব্যাংকক থেকে ডাইরেক্ট লন্ডন। তো 12:30টায় ছাড়ার কথা ফ্লাইটটা, আর বসেছি 12:30টায়। উঠে বসার পর ঘুমিয়ে গেছি, কারণ সেই সকালবেলা বেরিয়েছি, দেখেছেন আপনারা, সকালবেলা বেরিয়েছি বলে ঘুমিয়ে গেছি ফ্লাইটে উঠে। এইবার ঘুম থেকে যেই এখন চোখ মেলেছি, ভাবলাম যে আকাশের ওপরে থাকবো, দেখি কেউ নিচেই বসে রয়েছি, চারদিক তাকিয়ে আমি অবাক, ফ্লাইট এখনও ছাড়েনি। ফ্লাইটটা সেই রকম বড়, তারপরে বিশাল বিশাল বড়, মানে এরকম লম্বা ফ্লাইট। মানে আমি আগে একটা ফ্লাইটে উঠেছিলাম যে ফ্লাইটটা দোতলা ছিল, যে ফ্লাইটটা দেখে আমি ভীষণ ইমপ্রেস হয়েছিলাম। কিন্তু আজকের এই ফ্লাইটটা দোতলা তো না, একতলায়, কিন্তু লম্বা, এত লম্বা আর বিশাল, মানে হাঁটছি মনে হচ্ছে হেঁটেই যাচ্ছি ফ্লাইটের মধ্যে, এতটাই বড়, খুব ভালো বড় আর কি। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে এরা এখন অ্যানাউন্স করলো যে এখনও এরা জ্বালানি পায়নি আর কি, ফিউলের অভাবের জন্য এরা ফ্লাইট চালাতে পারছে না। 2 ঘন্টা হয়ে গেছে অলরেডি বসে রয়েছি, 2 ঘন্টা, ভাবা যায়। এখন সবাইকে জল দিল। ফ্লাইটটা দেখাই কতটা লম্বা, জানি না কতটা দেখা যাবে, বলি লাস্ট অব্দি দেখা যাবে না, তারপরে দেখাচ্ছি। ফ্লাইটটার টোটাল 3খানা অংশ, মাঝখানটায় আমি বসে আছি, আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন কিনা, ওই যে গ্রিন কালারের মতো, হ্যাঁ, ওই সোজা ওই পারে আর একটা বড় অংশ এই সেম, আর আমার পেছনেও কিন্তু এই ঠিক তেমনি আর একটা অংশ আছে, টোটাল 3টে টুকরো। ফ্লাইটটা লেট করতে করতে 2 থেকে 3 ঘন্টা, 3 থেকে 4 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা 35 মিনিট, এতটা টাইম লেট হলো। প্রথম যেই 2 ঘন্টা ক্রস করলো তখন আমরা ওদেরকে খাবার চাইলাম, কারণ কোনো ফ্লাইটে উঠলেই সেই ফ্লাইট যদি 2 থেকে 3 ঘন্টা লেট করে তখনই তাদেরকে খাবার দিতে হয়, কিন্তু এইখান থেকে কোনো খাবারের ব্যবস্থা করা হলো না। আমি আর আমার সাথে আমার ডান পাশে বসে আছে, তার নাম হচ্ছে হেইজেল, আর আমার বাঁ পাশে রয়েছে পাবলো। পাবলো হচ্ছে একজন রিপোর্টার, আর হেইজেল হচ্ছে এই দেশে ইংলিশ পড়ায়। ওরা দুজনাই ব্রিটিশ, কিন্তু থাকে এই দেশে, কারণ এই দেশ তাদের বেশি পছন্দ। আর আমরা 3জন মিলেই এইখানটায় সংগ্রাম ঘোষণা করে দিলাম, আর তার নেতৃত্ব দিলাম আমি। অনেকবার অনেক রকমভাবে অনেক কথা বলার পরেও তারা কিছুতেই মানতে চাইল না। দেখুন কেমন কান কাটার মতন আমরা খেতে পাচ্ছি না, আর আমাদের সামনে ক্রুরা বসে খাচ্ছে। আর ইনি যে এখন কথা বলতে এসছে, এই যে পেছনের বেনিটা দেখছেন, ইনি হচ্ছে এই ফ্লাইটের ম্যানেজার। ওনার সাথেও একতরফা ঝগড়া হবার পর উনি আবার আমাদেরকে বোঝাতে এসছে। এখন দেখুন আর একজন বোঝাতে এসছে। আর কতটা ফ্রড ফ্লাইট দেখুন, খাবারের ছবি দেওয়া হয়েছে এরম পাস্তা, আর তার বিলও আমি সাথে রেখে দিয়েছি। আর এগুলোই সমস্ত কিছু কিন্তু আমি ওদের ওয়েবসাইটে আমি সমস্ত কিছুই পোস্ট করব। আর দেখুন খাবার যেটা দিয়েছে সেটা কিন্তু একদম টাইনি ছোট একটা ম্যাগির প্যাকেটের মতো। অবশেষে অর্ধেক ফ্লাইটের লোককে এক করে ফেললাম। মনে মনে ভাবছিলাম 5টা বাঙালি যদি আরও থাকতো সবাইকেই এক করে ফেলতে পারতাম। What's a video? Yes. Right, we'd like to tell everybody on YouTube to not fly with the doors. I'm listening. I did behind you. It's gonna Yeah. রাত 10টায় যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকতো তাহলে রাত 10টা, 10:30টার দিকে আমি এয়ারপোর্টে পৌঁছে যেতাম। বাড়ি পৌঁছতাম হচ্ছে 1টার সময়, এক্স্যাক্টলি বাড়িতে 1টার সময় পৌঁছে যেতাম। সেইখানটায় তো সব ফ্লাইট তো সব বরবাদ করে দিল। এখন এই বাসটা পেয়েছিলাম ভাগ্যিস, আর এই বাসটায় এই 3 ঘন্টা আসার জন্যে আমায় 30 পাউন্ড দিতে হলো, মানে 4000 টাকার কাছাকাছি আমি বাসটাতে দিয়ে এমার্জেন্সি বুক করে এলাম।
এবার বাস আবার অন্য স্টপেজে, এটাই হচ্ছে এদের ফ্লেক্স বাস, আর এই বাসের এটাই স্টপেজ। ন্যাশনাল বাস একটা রয়েছে, সেইটাই আমার বুক করা ছিল টিকিট, সেটা তো হলো না। এখন এখানটা দাঁড়িয়ে রয়েছি, এবার ট্যাক্সি বুক করে এখান থেকে বাড়ি। মানে যে কতটা কষ্টসাধ্য ব্যাপার হয়ে যাচ্ছে সেটাই ভাবছি শুধু। আর এখন বাজে কটা বাজে, এখন 4টের কাছাকাছি বাজে।